My dear students, I especially mean the students of class 10 and 9 under West Bengal Board of Secondary Education. পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের অধীনে দশম শ্রেণী এবং নবম শ্রেণীর বিশেষত ছাত্রছাত্রীদের আমি দৃষ্টি আকর্ষণ করছি। তোমরা হয়তো জানো যে তোমাদের ইংরেজি সিলেবাসে যে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি সেকশন আছে, সেখানে কম্বাইন্ড কিছু গ্রামাটিক্যাল কোশ্চেন্স প্রশ্ন হিসেবে আসে এবং এগুলোতে প্রত্যেকটাতে 1 নম্বর করে থাকে এবং যদি ঠিক হয় তুমি 1-এ 1 পাবে। এবং এই গ্রামাটিক্যাল পোর্শনগুলো করার জন্য তোমাদের ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ এবং ফ্রেজাল ভার্বস, আর্টিকেল প্রিপোজিশনের ব্যবহার এবং মেইনলি এই ব্যাপারগুলোই বারবার ফিরে ফিরে আসবে। তা আমি আজকে তোমাদের ডু অ্যাজ ডাইরেক্টেডের নির্দেশ অনুযায়ী করো এরকম কয়েকটি প্রশ্ন নিয়ে কথা বলবো এবং সেগুলো সলভ করে দেওয়ার চেষ্টা করব। নিয়মগুলো তোমরা একটু একটু করে ঝালিয়ে নিতে পারবে। প্রত্যেকটা আইটেম যখন আলোচনা হবে বা প্রত্যেকটা আইটেম যখন সলভ করা হবে, তার সঙ্গে সঙ্গে সেই পার্টিকুলার আইটেমটার নিয়ম বিধি, রুলস, এগুলো তোমাদেরকে মনে রাখার চেষ্টা করতে হবে। যেমন এখানে আমার কাছে একটি কোশ্চেন রয়েছে, মডেল কোশ্চেন। এই কোশ্চেনটা ধরে যদি আমরা করি তাহলে এখানে আমরা প্রথমেই পাচ্ছি দ্য স্টুডেন্টস ওয়ার লার্নিং আ লেসন। ছাত্রছাত্রীরা একটা অধ্যায় বা একটা পাঠ তারা শিখছে বা জানতে পারছে, এই সম্পর্কে তারা জ্ঞান অর্জন করছে। তাহলে আমরা জানি ভয়েস চেঞ্জ করতে গেলে সাধারণ যেটা নিয়ম সেটা হচ্ছে সাবজেক্টটা অবজেক্ট হয়ে যায়, অবজেক্টটা সাবজেক্ট হয়ে যায় এবং অবজেক্ট যখন সাবজেক্ট হয়ে যাবে সে অনুযায়ী তার অক্সিলারি যে ভার্বটা সেটার অনেক সময় পরিবর্তন হয়ে যাবে। আর টেন্স সেটা আমাদের কিন্তু একই রাখতে হবে, কিন্তু ভাবতে হবে যে যখন বহু বচন থাকে, প্লুরাল ফর্ম, তখন ওয়ারটা ওয়াজ বা ওয়াজের পরিবর্তে ওয়ার ব্যবহৃত হয়, আবার ইজের পরিবর্তে আর ব্যবহার হয়। কিন্তু অবজেক্ট যদি সাবজেক্ট হয়ে যায়, সেই অবজেক্টটা যদি আবার সিঙ্গল থাকে, মানে সিঙ্গুলার ফর্মে থাকে, এক বচন থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু অক্সিলারি যে ভার্ব অর্থাৎ এম, ইজ, আর, সেটা কিন্তু আমাদের সেই বুঝে সুঝে আমাদের কিন্তু বসাতে হয়। তাহলে এখানে দ্য স্টুডেন্টস ওয়ার লার্নিং এ লেসন, এই সেন্টেন্সটার মধ্যে যে সাবজেক্টটা রয়েছে সেটা প্রথমে কিন্তু বহু বচন, অর্থাৎ দ্য স্টুডেন্টস ছাত্র ছাত্রীরা, অনেক ছাত্রছাত্রী, ওয়ার লার্নিং এ লেসন, তারা একটা লেসন শিক্ষা লাভ করছে। সেক্ষেত্রে আমরা যদি এই সেন্টেন্সটাকে ভয়েস চেঞ্জ করি তাহলে প্রথমেই আমাদের আসবে আ লেসন। তখন লেসন কিন্তু এক বচন, তখন সুতরাং ওয়ারটা আর হবে না, কিন্তু পাস্ট টেন্সটা থাকবেই। আ লেসন ওয়াজ বিং, আইএনজি থাকলে ভার্বের সঙ্গে আমরা বিং ব্যবহার করি, ওয়াজ বিং লার্নড বাই দ্য স্টুডেন্টস। তাহলে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার হলো এবং ছাত্রছাত্রীদের দ্বারা লেসনটা শিক্ষা লাভ করা হচ্ছিল, এইরকম একটা ধারণা আমাদেরকে তৈরি করতে হবে। এইভাবে সেন্টেন্সটাকে কনভার্ট করতে হবে। পরের যে সেন্টেন্সটা এখানে আছে কোশ্চেন, মোহন সেইড মাই ব্রাদার উইল লিভ টুমরো। মোহন বলল আমার ভাই আগামীকাল চলে যাবে। চলে যাবে মানে কোথাও চলে যাবে, লন্ডনে চলে যাবে, কলকাতায় চলে যাবে, যেখানে খুশি যাবে। তাহলে মোহন ইনফর্মড দ্যাট, মোহন জানালো যে, বা মোহন সেইড দ্যাট, এই পর্যন্ত আমরা রাখতে পারি। হিজ ব্রাদার, মাইটা হয়ে যাবে হিজ, হিজ ব্রাদার উড, উড হয়ে উইলটা হয়ে যাবে উড, উড লিভ দ্য নেক্সট ডে। টুমরোর পরিবর্তে আমরা বলবো
নেক্সট ডে, কারণ আমরা ন্যারেশনটা চেঞ্জ করছি, আমরা হুবহু মোহনের কথাটা আমাদের মুখে বসিয়ে বলতে পারবো না, আমরা আমাদের মতন করে আমরা চেঞ্জ করে নিচ্ছি। সেজন্য মোহন সেইড দ্যাট, মোহন বলল যে হিজ ব্রাদার, যখনই আমরা মাইটাকে হিজ করলাম তখন ইনভার্টেড কমাটা উঠে গেল, হিজ ব্রাদার উইল লিভ দ্য নেক্সট ডে, টুমোরোর পরিবর্তে আমরা ব্যবহার করলাম নেক্সট ডে, ফুল স্টপ, সেন্টেন্সটা কমপ্লিট হয়ে গেল, কোথাও ইনভার্টেড কমা আর থাকছে না আগে এবং পেছনে, সুতরাং এটা একদম কারেক্ট হয়ে গেল, 1 নম্বর আমরা পেয়ে গেলাম। At this moment it is raining, underline the phrase at this moment it is raining, এখানে at this moment এইটাই হচ্ছে ফ্রেজ, it is raining এখানে আন্ডারলাইন করতে বলছে, জাস্ট at this moment এটাতে আন্ডারলাইন করতে হবে। I saw an old woman who was carrying a child, সাবঅর্ডিনেট ক্লজ, অর্থাৎ এখানে ক্লজের ব্যবহার দেখাতে হচ্ছে। ক্লজ আমরা বাংলায় বলি কারক, হ্যাঁ, বিভিন্ন রকম কারক আছে বাংলাতে, ইংরেজিতেও ক্লজ আছে। আই স অ্যান ওল্ড ওমেন, আমি একজন বৃদ্ধা রমণীকে দেখলাম, হু ওয়াজ ক্যারিং এ চাইল্ড, তাহলে আমি যে প্রথম যেটা করেছি বা যেটা আমার ক্রিয়াপদটা কি, আমি দেখেছি একজন ওমেনকে, একজন রমণীকে, একজন নারীকে। কেমন নারীকে দেখেছিলাম? তাকে কোয়ালিফাই করছে, তার কোয়ালিটিটা কি বা তার অবস্থানটা কি, সে কি অবস্থায় ছিল সেটা ব্যাখ্যা করছে তার পরের যে লাইনটা। সুতরাং এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, এটা মূল ক্লজ নয়। তাহলে এই সেন্টেন্সটাতে দুটো ক্লজ আছে, একটা হচ্ছে প্রথম অংশটা আই স অ্যান ওল্ড ওমেন, এই অংশটা একটা ক্লজ, আর পরে আর একটা হু ওয়াজ ক্যারিং এ চাইল্ড, অর্থাৎ সেই রমণী যাকে আমি দেখেছিলাম তাকে কি অবস্থায় দেখেছিলাম, এই প্রশ্নটা যদি আমরা করি তাহলে আমরা একটা উত্তর পাচ্ছি। বাকি যেটা অংশ বাক্যের এটা হচ্ছে বাক্যাংশ, অর্থাৎ এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, এটাকে আমরা সাবঅর্ডিনেট ক্লজ হিসেবে চিহ্নিত করলাম। আচ্ছা, এখানে আরেকটা প্রশ্ন রয়েছে, ইন্ডিয়া বিকেম অ্যান ড্যাশ, তারপরে বলা হয়েছে ডিপেন্ডেন্ট নেশন ইন 1947, এখানে একটা প্রিফিক্স বসাতে হবে। প্রিফিক্স মানে কি? যেটা শব্দের পূর্বে বসে শব্দটার অর্থটাকে পরিবর্তন করে দেয়, অনেক সময় বিপরীত করে দেয়, অনেক সময় সেই শব্দটার যে অর্থ সেটাকে একটা বিপরীতধর্মী অর্থে পরিণত করে। তা সেক্ষেত্রে ইন্ডিয়া বিকেম অ্যান, অ্যান মানে এ এন দি এর ব্যবহার আমরা শিখেছি আর্টিকেল প্রিপোজিশন, অর্থাৎ যেখানে ভাওয়েল সাউন্ড থাকবে, যেখানে ভাওয়েল থাকবে এ ই আই ও ইউ, তার পাশে অ্যান বসে। তাহলে অ্যান আছে, অথচ পরে রয়েছে ডিপেন্ডেন্ট। ন্যাচারালি ডিপেন্ডেন্ট শব্দটার পূর্বে আমাদের একটা প্রিফিক্স বসাতে হবে এমন যেটার সঙ্গে অ্যানটা খাপ খায়, অর্থাৎ সেক্ষেত্রে আমরা বলবো ইন্ডিয়া বিকেম অ্যান ইন্ডিপেন্ডেন্ট নেশন ইন 1947, 1947 সালে ভারত স্বাধীনতা লাভ করে। সুতরাং এই যে বিষয়গুলো অল্প অল্প করে হলেও আমাদেরকে একটু ঝালিয়ে নিতে সাহায্য করলো, যে আর্টিকেল প্রিপোজিশন কাকে বলে, ক্লজ বিষয়টা কি, ফ্রেজাল ভার্বস ব্যাপারটা কি, ন্যারেশন কিভাবে চেঞ্জ করতে হয়, ভয়েস চেঞ্জ কিভাবে চেঞ্জ করতে হয়, এই সব কিছু মিলেই গ্রামাটিক্যাল পোর্শনে একটা ভালো নম্বর থাকে। সঠিক করতে পারলে পূর্ণ নম্বর তোমরা পেতে পারবে। তোমরা সবাই এইভাবে প্র্যাকটিস করতে থাকবে বিভিন্ন মডেল কোশ্চেন ধরে ধরে, তাহলেই তোমরা গ্রামার পোর্শনে পূর্ণ নম্বর তোমরা পাবে। থ্যাংক ইউ ভেরি মাচ, সবাই ভালো থাকো, সবাই খুব সুন্দর রেজাল্ট করো। থ্যাংক ইউ এগেইন।